শুভ্র চাপা স্বরে বলল, এত গভীরভাবে আমাকে কেউ চায়নি এর আগে রোদ। কেউ ডাকেনি আমায় এত গভীরভাবে। কেন ডাকবে? এভাবে বলা আর ডাকার অধিকার শুধুই আমার। আমায় ছেড়ে কখনো চলে যেও না রোদ। তাহলে শুভ্রতায় দাগ লেগে যাবে, বিষাদের দাগ। এই দাগ আর মোছা যাবে না, হারিয়ে যাবে শুভ্রতা। দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গনে জড়িয়ে নিল, যেন এই আলিঙ্গন ছাড়ানোর সাধ্য এই ভুবনে কারণ নেই। পরদিন সন্ধ্যাবেলা দরজায় একাধারে কলিং বেল বেজে চলেছে। আয়শা খান ছুটে এসে দরজা খুলতে ভীষণ অবাক হলেন। বিস্মিত সুরে বললেন, তুই? হ্যাঁ আমি। ভেতরে ঢুকতে দেবে নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? আয় ভেতরে আয়। রোদেলা গটগট করে চলে গেল ভেতরে। এরপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তখন তার মা আয়শা খান বললেন, হুট করে এলি? আগে তো একবার বললিও না যে আজ আসবি। আর মুখটা এমন ভার করে রেখেছিস কেন? কিছু হয়েছে? হয়েছে তো। আমি তোমাদের পর হয়েছি, তাই তো বিয়ের পর থেকে তেমন খোঁজই নাও না আমার। একবার দেখতেও যাওনি। বারবার আমিই আসি, বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছ। আয়শা খান হেসে ফেললেন মেয়ের অভিমানী কথা শুনে। তারপর আদুরে কণ্ঠে বললেন, পাগলি মেয়ে আমার, তোর আব্বু তো 2 দিন আগেই গেল তোকে দেখে আসতে। আমার সাথেও তো তোর প্রায় কথা হয় ফোনে। তুই নিশ্চয়ই অন্য কোনো কারণে রেগে আছিস। আমি আবার কেন রাখবো? আমার কি রাগ করার কোনো অধিকার আছে নাকি? না, এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। শুভ্র কোথায়? ও আসেনি? আর তুই থাকবি না চলে যাবি আজই? কেন, আমি থাকলে কি তোমার কোনো সমস্যা হবে? হলে হোক, আমি এখন থেকে এখানেই থাকবো। আর শুভ্র তালুকদারের কথা আমি বলতে পারবো না, তার কাছ থেকে জেনে নিও। এ আবার কোন ধরনের কথা? ঝগড়া বাঁধিয়েছিস নাকি আবার? হ্যাঁ, আমি তো খুব ঝগড়ুটে, তাই না? সারাক্ষণ শুধু ঝগড়াই করি। এটা বলে রোদেলা রাগে দোতলায় চলে গেল নিজের রুমে। আয়শা খান চিন্তায় পড়ে গেলেন মেয়ের জন্য। তখনই সেখানে উপস্থিত হলো শুভ্র, তার হাতে ছোট্ট একটা লাগেজ। এসে আয়শা খানকে সালাম করলেন। তারপর দুজন সোফায় বসে কথা বলতে লাগলেন। আচ্ছা শুভ্র, তোমাদের কি ঝগড়া হয়েছে? মানে রোদেলা কিছু করেছে যাতে তুমি ওকে কোনোভাবে বকেছো? না মা, তেমন কিছুই হয়নি। আসলে আপনার মেয়ে আমার উপর রেগে আছে। কেন? আমার সেমিনারের কাজে 2 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। রোদ বায়না ধরেছিল সেও যাবে, কিন্তু ওখানে গেলে আমি অনেক ব্যস্ত থাকবো, ওর ঠিকঠাক খেয়াল রাখতে পারবো না। সেসব ওকে বুঝিয়ে বলেছি, তাও জেদ ধরে রাগ করে আছে আমার ওপর। মা, আপনি একটু ওকে বোঝান না। 2 দিনেরই তো ব্যাপার। আমি তো এসেই যাব, পরে কোনো এক সময় না হয় আরো অনেক দিনের জন্য কোথাও গেলে ওকে নিয়ে যাব। প্লিজ মা, রোদকে একটু বুঝিয়ে বলবেন। কি যে বলবো, আমার মেয়েটার জেদ আছে বলতে হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক সামলে নেব। ভালো করেছো ওকে এখানে নিয়ে এসে। তুমি বসো, আমি নাস্তার ব্যবস্থা করি। না মা, আমার এখনই যেতে হবে। আজ রাতেই ফ্লাইট। হুট করেই যেতে হচ্ছে। রোদকে বুঝিয়ে বলেছি অনেকবার, এখনো এমনিতেই রেগে আছে। তাই আর ওকে ডিস্টার্ব করতে চাই না এখন। থাকুক একটু নিজের মতো। আমি আসি এখন, দোয়া করবেন মা। আয়শা খান শুভ্রর মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় জানালেন। শুভ্র বেরিয়ে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালো দোতলায় রোদের রুমের দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। আজ মেয়েটির 21তম জন্মদিন। মেয়েটি খুবই চঞ্চল, তবে তার মনটা অসম্ভব কোমল আর উদার। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল নিজের জন্মদিনের আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে ভাগ করে নেবে কিছু অপরিচিত মানুষের সঙ্গে। তাই সকাল সকাল বাবার হাত ধরে বেরিয়েছে। গন্তব্য নগরীর এক শান্ত সবুজে ঘেরা পার্ক। তার হাতে ছোট্ট একটা গোলাপি ঝুড়ি, তাতে রঙিন মোড়কে মোড়া চকলেট, ব্যাজ আর কিছু কার্ড। কার্ডে লেখা ছিল, আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে তোমার মুখের হাসিটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। সে পার্কে ঢুকেই ব্যস্ত হয়ে পড়ে। এক একটা বাচ্চার দিকে এগিয়ে যায় আর হেসে বলে, আজ আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করো। বাচ্চাগুলো খুব আগ্রহ নিয়ে তাকে উইশ করতে সে এগিয়ে দেয় কতগুলো চকলেট। চকলেট নেওয়ার পর বাচ্চাদের খিলখিল হাসিতে চারপাশ ভরে ওঠে। মেয়েটির বাবা দূর থেকে মেয়েকে দেখে মুগ্ধ হন। তিনি জানেন এই মেয়ের ভেতর একরাশ আলো আছে, যা সে নিজের অজান্তে অন্যের মাঝে ছড়িয়ে দেয়। মেয়েটি হাসি মুখে পার্কের বড় ছোট সবাইকে অনেকগুলো চকলেট আর কার্ড দেয়। হঠাৎ সে দেখে পার্কের এক কোণে একদম নির্জনে একটা বড় গাছের নিচে বেঞ্চিতে শুয়ে আছে একটি লোক। তার পরনে সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট, ঢিলে টাই, এলোমেলো চুল। একদম অফিসিয়াল লুকে আছে, কিন্তু বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের ওপরে এক হাত দিয়ে রেখেছে, অন্য হাত পেটের ওপরে রাখা। পাশে তার কালো স্যুট ঝুলছে নিস্তেজ হয়ে। মেয়েটি তাকিয়ে রইল কিছুক্ষণ সেই নিঃসঙ্গ লোকটির দিকে। লোকটির মুখ দেখতে চেষ্টা করছে সে, কিন্তু হাতের আড়াল থাকায় কিছুতেই দেখতে পারছে না। ঘুমোচ্ছে ভেবে ডাকও দিতে পারছে না। তখনই পেছন থেকে বাবার গলা শুনতে পায়, রোদেলা, দেরি হয়ে যাচ্ছে মা, ফিরে আসো। রোদেলা তড়িঘড়ি করে সামনে এগিয়ে আসে ছেলেটির দিকে। কিছু না বলে 3টি চকলেট বের করে আস্তে করে রেখে দেয় তার পেটের ওপর। তারপর ছোট্ট একটা কার্ডও রেখে দেয়। তারপর ছুটে যায় সে বাবার দিকে। যেতে যেতে আবারও 1-2জন বাচ্চাকে চকলেট দেয়। ঠিক সেই মুহূর্তে শুভ্র চোখের ওপর রাখা হাতটা সরিয়ে নেয়। সে দেখে নিজের শরীরের ওপর রাখা চকলেটগুলো। ভুরু কুঁচকে তাকায় সেদিকে। তৎক্ষণাৎ উঠে বসে আর সামনে তাকিয়ে দেখতে পায় লাল শাড়ি পরিহিতা এক রমণী ছুটে চলে যাচ্ছে। পেছনে থাকায় মেয়েটির মুখটা দেখতে পাচ্ছে না সে। মেয়েটা যেতে যেতে আরো কয়েকজনকে চকলেট আর কার্ড দিচ্ছে।
শুভ্রর কেন যেন মেয়েটার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু দেখতেই পারছে না। রোদেলা গাড়ির দরজা খোলার আগে হঠাৎ পেছনে ফিরে হাসে একটি বাচ্চার দিকে তাকিয়ে, আর তখনই শুভ্র স্পষ্ট দেখতে পায় তার মুখ। গায়ের রং কাঁচা হলুদের মতো উজ্জ্বল, চোখে প্রাণ আর ঠোঁটে একরাশ চঞ্চলতা। শুভ্রর চোখ আটকে যায় সেই হাসিতে, আলো ছড়ানো সেই হাসি, মন মাতানো দীপ্তি। শুভ্র শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। রোদেলা গাড়িতে উঠে চলে গেল। শুভ্র আবার তার হাতে থাকা চকলেটগুলোর দিকে তাকায়। চোখে কোনো অভিব্যক্তি নেই, তবুও ভেতরে কোথাও যেন খুব ক্ষীণভাবে কিছু একটা নড়ে ওঠে। শুভ্র ভার্সিটির ক্লাস শেষে প্রতিদিনই সেই পার্কে গিয়ে বসে থাকে, তবে তার কোনো উদ্দেশ্য থাকে না, শুধু একটু নিরিবিলি একা একা থাকতে চায় সে। রোদেলাকে সেদিন দেখার পর থেকে সে প্রতিদিনই পার্কে বসে অপেক্ষা করে আবার কখন রোদেলাকে দেখতে পাবে। তার কারণ সে জানে না, তবু অপেক্ষা করে। যখন আর দেখতে পায় না তখন আবার দীর্ঘশ্বাস ফেলে ভাবে সে বৃথাই অপেক্ষা করে। কেউ আসবে না তার কাছে, সবাই শুধু তার জীবনে এসে ঝড় তুলে চলে যাবে, পাশে কেউ থাকবে না তার। 2 বছর পার হয়ে গেছে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে যাওয়ার। এখনো সেই বিষাদের যন্ত্রণা তার বুকে বাসা বেঁধে আছে, দূর করতে পারছে না কিছুতেই। 1 বছর পর্যন্ত অনেক পাগলামি করেছে সে, আবার কখনো একলা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। কিন্তু বাবা মায়ের আদরের একমাত্র সন্তান হওয়ায় মা বাবা সর্বক্ষণ তার চিন্তায় বিভোর থাকে। মায়ের কান্না আর আকুতিতে সে নিজের মাঝে গড়ে ওঠা বিষাদের দহনকে দূর করতে চায়, তাই নিজেকে ব্যস্ত রাখতে আবারও কাজে ফেরে, কিন্তু সেখানেও মন বসাতে পারে না ঠিক মতো। এভাবেই চলছিল তার দিন। কিন্তু বহুদিন বাদে হঠাৎ পার্কে তাকে চকলেট আর কার্ড দিতে যাওয়া মেয়েটির দেখা পেয়ে যেন বুকের ভেতর শান্তি অনুভূত হলো। সে জানে না কে এই মেয়েটি, কি তার নাম। 2 দিন পর শুভ্রর মধ্যে হঠাৎ করেই যেন বই পড়ার প্রতি এক গভীর নেশা জেগে উঠেছে। মনের গভীরে জমে থাকা বিষাদের ভার কিছুটা হালকা করতে, নিজের একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বই যেন তার কাছে এক নীরব আশ্রয় হয়ে উঠেছে। শুধু সাবজেক্ট বা পেশাদার বই নয়, এখন তার আগ্রহ জন্মেছে গল্পে, থ্রিলারে, ফিকশনে, এমনকি কিছু হালকা দর্শনের বইতেও। তাই আজ সে এলো শহরের একটি বড় বুক স্টোরে। স্টোরটা খুব বড়, শান্ত, আর চারপাশে মিশে আছে নতুন বইয়ের অদ্ভুত টান। শুভ্র ধীরে ধীরে বিভিন্ন র্যাকের মাঝখানে হাঁটছিল, চোখ বোলাচ্ছিল মলাটে মলাটে। মাঝে মাঝে কোনো বই তুলে দেখে আবার রেখে দিচ্ছিল, অল্প অল্প করে সে যেন বইয়ের মাঝে ডুবে যাচ্ছিল। ঠিক এমন সময়েই পাশের কর্নার থেকে এক কণ্ঠ ভেসে আসলো। আমি মনে করি যারা বেশি নিঃসঙ্গ তাদের জন্য বই হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু। বইয়ের চরিত্র, কাহিনী বা বর্ণনা যখন নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি একা নই, আমার কষ্টও কেউ বুঝতে পারছে। কথাটা শুনে শুভ্র সেদিকে তাকিয়ে দেখতে পায় সেদিন পার্কের সেই মেয়েটি, যে তাকে চকলেট আর কার্ডটা দিয়ে গিয়েছিল। সে লাল শাড়ি পরিহিতা মেয়েটি। সে বই হাতে নিয়েই তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলার মুখে স্নিগ্ধ হাসি। একের পর এক কথা সে বলেই চলেছে। শোন, একটা সম্পর্ক নষ্ট হয়েছে মানে ভালোবাসা মরে যায়নি। ভালোবাসা আবার আসবে, নতুন রূপে, নতুন সময়ে, হয়তো আরো গভীরভাবে। হয়তো তোকে নিজের সাথে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে যে তুই তার থেকে কখনো দূরে যেতেই পারবি না, সেও কখনোই তোকে তার থেকে দূরে যেতে দেবে না। তখন তার পাশের মেয়েটি বলল, বাবা, ভালোবাসা সম্পর্কে তোর এত জ্ঞান কিভাবে হলো? কখনো তো কাউকে ভালোবাসিসনি, বা হয়তো বেসেছিস কিন্তু প্রকাশ করিসনি। কত কত প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস, তাহলে এত কিছু বুঝিস কিভাবে তুই? কে বলেছে আমি ভালোবাসিনি? আমিও ভালোবেসেছি, তবে অন্যের ভালোবাসাকে। অন্যদের ভালোবাসা দেখতে আমার বেশি ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বু আম্মুর ভালোবাসাকে। তাদের কাছ থেকেই তো এত কিছু জানতে পেরেছি, অথচ তাদের দেখলেই মনেই হয় না যে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তাই তো আমি ঠিক করেছি আমি আব্বু আম্মুর পছন্দে বিয়ে করব, তারপর স্বামীর সাথে জমিয়ে প্রেম করব। তাহলে এই ব্যাপার, তাই তো বলি তুই কখনো কোনো রিলেশনে কেন যাসনি? অনেক কথা হয়েছে, এবার আসল কথা বলি। ওই ছেলের কথা মাথা থেকে একদম সরিয়ে দে, তাকে দেখিয়ে দে সে তোকে ঠকিয়ে গেছে বলে তোর জীবন থেমে যায়নি। তুই তার বিরহে কেন নিজের জীবন নষ্ট করবি? বরং নিজেকে এমন সুখী কর যাতে সে নিজেই তোকে ছেড়ে যাওয়ার জন্য আফসোস করে সারা জীবন। 2 বান্ধবীর কথোপকথন পুরোটাই শুনল শুভ্র। সে কথাগুলোর অর্থ খুঁজতে এতটাই মগ্ন হয়ে আছে যে এই মুহূর্তে সে টেরই পায়নি কখন রোদেলা সেখান থেকে চলে গেছে। ঘোর কেটে গেলে সে খুঁজতে লাগলো রোদেলাকে চারপাশে, কিন্তু আর দেখতে পায়নি। এভাবে প্রায় হুটহাট করে কোথাও না কোথাও শুভ্র রোদেলার সাথে দেখা হয়ে যায়, কিন্তু রোদেলা শুভ্রর উপস্থিতি কখনোই টের পায় না। শুভ্র দূর থেকে দেখে যায় তাকে, আর শুনে যায় তার সব বকবকানি, তার চঞ্চলতার ছলে বলা অতি অনুপ্রেরণামূলক কথাগুলো। শুভ্রর মাঝে মাঝেই মনে হয় মেয়েটা হয়তো ইচ্ছে করেই বারবার তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে তার যন্ত্রণার আধার থেকে বের করে নতুন আশার আলোতে ফিরিয়ে আনতে। আনমনে হেসে ওঠে সে কখনো কখনো মেয়েটির কথা শুনে, কিন্তু কখনো তার সামনে যাওয়া হয় না। এমনকি মেয়েটির নামও সে জানে না এখনো। কয়েক মাস পর শুভ্র এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে সে আবার। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে, কাজ শেষে বাবা মাকে সময় দেয়।
এভাবে দিন কাটছে তার। তবে চাপা স্বভাবটা এখনো পুরোপুরি যায়নি। আজ জাতীয় গণিত অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। পোস্টার, ব্যানার, ক্যামেরা, মিডিয়া দিয়ে সব জমজমাট। শুভ্র চুপচাপ বসে আছে তার নিজস্ব ডেস্কে। তার চোখে মুখে এক ধরনের গর্ব ও চ্যালেঞ্জের ঝিলিক। সে এই অলিম্পিয়াডের বিশেষ বিচারক। বাকি বিচারকদের সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, আমি এমন একটি প্রশ্ন রেখেছি যা একজন সাধারণ প্রতিযোগী তো দূরের কথা, এখানে উপস্থিত অসাধারণ বিচারকরাও এসে থেমে যাবে। এটা শুধু কোনো গাণিতিক বুদ্ধির লড়াই না, এটা যুক্তি, ধৈর্য আর গভীর বিশ্লেষণের পরীক্ষা। বাকি শিক্ষকরা হেসে বলে, এরকম চ্যালেঞ্জ ভালো, দেখা যাক কেউ পারে কিনা। শুভ্র মনে মনে বলে, শেষ প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, বেসিক ম্যাথ দিয়ে পারা যাবে না। দেখি কার এত এত ক্ষমতা যে প্রফেসর শুভ্র তালুকদারকে চ্যালেঞ্জে হারায়। এখন অলিম্পিয়াডের ফলাফল দেখার মুহূর্ত। অফিস রুমে শুভ্র সহশিক্ষকদের সঙ্গে বসে ফলাফল দেখছে। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত সবাই অনেক ভালো করলেও কেউ শেষ প্রশ্নের উত্তর দিতে পারেনি। সবার খাতা ফাঁকা বা ভুল যুক্তি। কিন্তু যখন তার পাশের শিক্ষক একটা খাতা তার দিকে এগিয়ে দিল, সেই খাতাটা দেখার পর চমকে যায়। নাম মেহরাব খান রোদেলা। শুভ্রর চোখ আটকে যায়। সেই খাতায় স্পষ্টভাবে লেখা আছে শেষ প্রশ্নের সঠিক উত্তর। ভেঙে ভেঙে পুরো ব্যাখ্যাটাই দেওয়া আছে সেই খাতায়। শুভ্রর ঠোঁট কাঁপে, চোখের কোণে এক অদ্ভুত বিস্ময়। তার কণ্ঠে উচ্চারিত হলো ইম্পসিবল। সে নিজের তৈরি ফাঁদে নিজেই হার মানে। বাকি বিচারকরা তাকে উদ্দেশ্য করে বলেন, প্রফেসর শুভ্র তালুকদারকে তবে হার মানতেই হলো। এরপর শুভ্রকেই আমন্ত্রণ করা হয় বিজয়ীকে পুরস্কারটা নিজের হাতে দেওয়ার জন্য। কিন্তু শুভ্র রাজি হয়নি কিছুতেই। তার ভালো লাগছে না এই মুহূর্তে, তাই সে একা একা নিজের কক্ষে এসে বসে আছে। কিন্তু যখন মাইকে শুনতে পেল পুরস্কার বিতরণী ও সম্মাননার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, তখন তার মনটা আনচান করতে লাগলো সেই সেরা প্রতিযোগীকে দেখার জন্য একবার। তাই সে চলে যায় সেখানে, আড়াল থেকে দেখতে থাকে সব। রোদেলা স্টেজে উঠে হাসি মুখে পুরস্কার নেয়। সমস্ত ফ্ল্যাশ জ্বলে উঠেছে, ক্যামেরা ক্লিক করছে। শুভ্র এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখছে মেয়েটাকে। সে প্রথমবার স্পষ্টভাবে রোদেলাকে দেখছে। দেখা মাত্রই মনে মনে বলে উঠল, রোদেলা এই সেই মেয়ে যার সাথে পার্কে, বুক স্টোরে আরো অনেক অনেক জায়গায় দেখা হয়েছিল। যে মেয়ে অজান্তেই আমাকে নতুন করে সবকিছু শুরু করার অনুপ্রেরণা দিয়ে গেছে সব সময়, আর আজ হারিয়ে দিয়েও এক আশ্চর্য মুগ্ধতা দিয়ে গেল আমাকে। তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।